ওয়েলকাম টু দ্য নলেজ ফরমেশন চ্যানেল। আমি শেখ মোহাম্মদ সাবাউদ্দিন, ফিজিক্সের টিচার অ্যান্ড স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সাউন্ড পড়াবো, শব্দ। আর আজ অলরেডি আমরা এর আগে পার্ট 1 আর পার্ট 2 দুটো ভিডিও করেছি, আর আজকে পার্ট 3 নিয়ে আমরা ডিসকাশন করব। সো লেটস স্টার্ট। পার্ট 3তে আমরা শব্দের কয়েকটি ধর্ম, শব্দের বৈশিষ্ট্য, মানুষের কান এবং শব্দের শোনার কৌশল, শব্দ দূষণ, এই 4টে পয়েন্ট নিয়ে ডিসকাশন করব। তো ফার্স্ট পয়েন্ট, শব্দের কয়েকটি ধর্ম নিয়ে স্টার্ট করি। শব্দের প্রতিফলন। আলোর প্রতিফলনের মতন শব্দেরও প্রতিফলন হয় এবং প্রতিফলনের নিয়ম মেনে চলে। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক বড়, তাই শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলক আকারে অনেক বড় হওয়া প্রয়োজন। পাহাড়, উঁচু দেওয়াল প্রভৃতি শব্দের ফলকের কাজ করে। আমরা শব্দের প্রতিফলনের পরীক্ষা দিয়ে শব্দের প্রতিফলনের ঘটনাটা বুঝব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নলের পাশে ঘড়ি রাখা আছে। এই ঘড়ির আওয়াজটা এই নলে যাচ্ছে আর প্রতিফলক দিয়ে প্রতিফলিত হয়, অন্য নল দ্বারা কানে চলে যাচ্ছে, তাহলে প্রতিফলন হচ্ছে। তাহলে শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যম বিভেদ তলে আপতিত হয়, তখন শব্দ তরঙ্গের কিছু অংশ দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে শব্দের প্রতিফলন বলে। এই প্রতিফলনের জন্যেই শব্দ আরেকটা ঘটনা ঘটায়, তাকে বলা হয় শব্দের প্রতিধ্বনি। কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ কোনো প্রতিফলকে প্রতিফলিত হয় মূল শব্দ থেকে পৃথকভাবে। মনে রাখবে, পৃথকভাবে শ্রোতার কানে এসে পৌঁছালে ফিরে আসা শব্দটিকে মূল শব্দের প্রতিধ্বনি, ইকো বলে। অনেক সময় আমরা দেখেছি কোনো পাহাড়ের সামনে বা কোনো উঁচু দেওয়ালের সামনে একটু দূরত্বতে রেখে আমরা যখন জোরে কোনো শব্দ বা কোনো আওয়াজ করি, ওটা আবার রিপিট হয়, তো রিপিট হয়ে আমাদের কানে আসে। সেই জিনিসটাকে বলা হয় শব্দের প্রতিধ্বনি বা ইকো। তো ইকো হওয়ার জন্য কিছু শর্ত আছে। কেন? আমাদের কানে কোনো ক্ষণস্থায়ী তীক্ষ্ণ শব্দ আমাদের কানে এসে পৌঁছালে আমাদের মস্তিষ্কে ওই শব্দের জের 1/10 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। মানে কোনো কিছু আওয়াজ করলে আমাদের কানে ওই আওয়াজটা 1/10 সেকেন্ড থাকে, তারপরে অন্য আওয়াজ ঢোকে। এই সময়কালে বলে শব্দ নির্বন্ধ, পারসিস্টেন্স অফ সাউন্ড। তাহলে 1/10 সেকেন্ডের জন্য যে আওয়াজটা থাকে তাকে বলে শব্দ নির্বন্ধ। কাজেই কোনো শব্দ প্রতিফলিত হয়ে মূল শব্দের 1/10 সেকেন্ডে পরে শ্রোতার কানে এসে পৌঁছালে শ্রোতা ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। আর 1/10 সেকেন্ডের আগে যদি ওই শব্দটা চলে আসে, তাহলে ওটাকে আমরা প্রতিধ্বনি বলবো না, ওটা আবার আলাদা কেসে চলে যাবে, তাকে বলা হয় শব্দের অনুরণন। তাহলে আমরা বার করি যে কত দূরত্বে দাঁড়াতে হবে দেওয়াল বা পাহাড় থেকে, যাতে শব্দের প্রতিধ্বনি শোনা যায়। এবার আমরা দেখে নিয়েছি যে টাইম 1/10 সেকেন্ডের পর আসতে হবে আওয়াজটা কানে। তাহলে আমরা ক্যালকুলেশন করি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক যদি আওয়াজ করে, তাহলে এখানে পাহাড় বা উঁচু দেওয়াল থেকে ধাক্কা দিয়ে এটা আবার ওর কাছে ফিরে আসবে। তো কত দূরত্ব থাকতে হবে? আমরা যদি এই লোকটা আর দেওয়ালের দুটোর মাঝখানে যে দূরত্ব আছে, এই দূরত্বটাকে যদি ডি বলি, তাহলে শব্দ, এই লোকটা যদি আওয়াজ বার করে, তাহলে এটা শব্দর দূরত্ব, টোটাল দূরত্ব হচ্ছে যাওয়ার দূরত্ব ডি, আবার ফেরার দূরত্ব, কানে ফেরার দূরত্ব ডি, মানে 2D। আর শব্দের বেগ যদি ভি হয়, আর টাইম আমরা জানি যে টাইম 1/10 সেকেন্ড, মানে 0.1 সেকেন্ড হতে হবে। তাহলে ক্যালকুলেশন এবার আমরা করি। যদি আমরা ফর্মুলাতে দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স ডি, যাওয়ার আর আসার ডি, তাহলে 2D, তাহলে টোটাল টাইম কত হবে? দূরত্ব বাই বেগ,
দূরত্ব কত, 2d, বেগ v হচ্ছে। তাহলে আমরা এখানে দূরত্ব বার করব, কেন সময়টা আমরা জানি এটা 1/10 সেকেন্ড মানে 0.1 সেকেন্ড হতে হবে। আর বেগ, শব্দের বেগ বায়ুতে 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড শব্দের বেগ হয়। তাহলে এই দুটো ভ্যালু আমরা এই ফর্মুলাতে পুট করে দেখব যে এটা ভি এর জায়গায় 340, টাইম হচ্ছে 0.1 সেকেন্ড বাই 2, এটা 17 মিটার। তাহলে 17 মিটার দূরত্ব রাখতে হবে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তাহলে লোকটাকে উঁচু দেওয়াল বা পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়াতে হবে। তাহলেই ওই একটা আওয়াজের পর অন্য যে আওয়াজ রিপিট হবে ওর কানে আবার ওই আওয়াজটা সেকেন্ড টাইম শোনা যাবে, ওটা 0.1 সেকেন্ডের পর শোনা যাবে যখন ও 17 মিটার দূরে দাঁড়াবে। 17 মিটার থেকে মিনিমাম ডিস্টেন্স হলো, 17 মিটার থেকে কম হলে শব্দের প্রতিধ্বনি হবে না। তখন যা ঘটনা ঘটবে তাকে বলা হয় শব্দের অনুরণন। 17 মিটারে কম হলে কোনো শব্দ একাধিক প্রতিফলকে বারবার প্রতিফলিত হলে ওই শব্দের একটানা অনেকগুলি প্রতিধ্বনি শোনা যায়, ফলে শব্দের রেশ অনেকক্ষণ ধরে চলতে থাকে। এই ঘটনাকে অনুরণন বলে। আমরা ছবি দিয়ে দেখতে পাবো। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা রিভারবারেটেড সাউন্ড, অনেকগুলো তরঙ্গ এসে ধাক্কা খাচ্ছে, প্রতিফলিত হচ্ছে। তো শব্দ একাধিক প্রতিফলককে বারবার প্রতিফলিত হলে ওই শব্দের একটানা অনেকগুলি প্রতিধ্বনি শোনা যায়। এটা শব্দের রেশ অনেকক্ষণ ধরে চলতে থাকে, তাহলে এটাকে অনুরণন বলে। অনেক জায়গা থেকে ধাক্কা খেয়ে এখানে পৌঁছে যাচ্ছে, সেটাকে অনুরণন বলবো। তো খোলা ঘর বা বাথরুম, অনেক জায়গায় যে শব্দগুলো শুনি সেটা কিন্তু প্রতিধ্বনি না, সেটা হচ্ছে শব্দের অনুরণন। এবার আমরা প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করব, ডিসকাশন করব। সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্যে প্রতিধ্বনির ব্যবহার করা হয়। বিমানের উচ্চতা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। আমরা এটা নিয়ে আজকে ডিসকাস করব যে সমুদ্রের গভীরতা কি করে নির্ণয় করা হয়। এই টেকনিকটাকে বলা হয় সোনার, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। আর বিমানের উচ্চতা নির্ণয় করার টেকনিককে বলা হয় র্যাডার, রেডিও অ্যান্ড ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। তো আমরা সোনার নিয়ে আজকে ডিসকাশন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে যে জাহাজের নিচে সমুদ্রতে পি পয়েন্টে যদি আমরা একটা বিস্ফোরণ ঘটাই, তাহলে এটা পি থেকে কিউ পয়েন্টে এখানে সোজাসুজিও যাবে। এখানে আমরা একটা রিসিভার রেখেছি যেটা এই আওয়াজটাকে শুনতে পাবে। আর আমরা টাইম ক্যালকুলেট করব যে পি থেকে কিউতে গেলে কত টাইম, এখানে আমরা T1 ধরে রেখেছি টাইমটাকে। আর পি থেকে ওতে গেল নিচে সমুদ্রের গভীর জায়গায়, আর ওখান থেকে ফিরে এলো, প্রতিফলিত হয় কিউ অবধি। এই টোটাল টাইমটা লাগলো T2। তাহলে পি থেকে কিউ T1, আর পি থেকে ওতে গিয়ে আবার কিউ ফিরলো, এটা হচ্ছে T2। মাঝখানে আমরা পয়েন্ট একটা আর ধরলাম, আর ও হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচটা হচ্ছে গভীরতা, প্লাস এক্স দূরত্ব আরও আমরা অ্যাড করব, এর সঙ্গে যোগ করব, তাহলে আমরা পুরো গভীরতাটা পেয়ে যাব। তো এইচ বার করার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ। এখানে পাইথাগোরাস থিওরাম যদি আমরা লাগাই, পাইথাগোরাস থিওরাম কি বলছে, লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার মাইনাস পিআর স্কোয়ার, ওপি স্কোয়ার মাইনাস পিআর স্কোয়ার ইকুয়াল টু ওআর এইচ, তার স্কোয়ার রুট নিতে হবে। তো পিআর কত হবে, আমরা জানি যে টাইম, টোটাল টাইম এখানে T1 লাগছে। আর সমুদ্রের মধ্যে শব্দের বেগকে আমরা ভি ধরেছি, তাহলে এটা পিআর হচ্ছে এর অর্ধেক, তাহলে VT1/2। আর ওপি কত হবে, ওপিটা হচ্ছে ওপি আর ও কিউর অর্ধেক, তাহলে টোটাল টাইম হলো T2 লাগছে আমাদের, আর বেগ হচ্ছে ভি, তাহলে এটা হচ্ছে VT2/2। তাহলে ওপি আর পিআরের মান আমরা এই ফর্মুলায় যদি বসাই, তাহলে H ইজ ইকুয়াল টু V/2 √T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। এবার এটা আমরা H পেলাম, যেটা হচ্ছে আর অবধি। আর এর সঙ্গে এক্স আমরা যদি আরও যুক্ত করে দিই,
তাহলে এক্স প্লাস ভি বাই টু রুট ওভার টি2 স্কোয়ার মাইনাস টি1 স্কোয়ার, এটা হচ্ছে সমুদ্রের গভীরতা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা অনেক অঙ্কগুলো করতে পারবো। একই রকম জাহাজের উচ্চতাও নির্ণয় করা যায়। এই একই টেকনিক, একই ফর্মুলা আমরা ব্যবহার করে মোটামুটি আমরা বার করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের গভীরতার উপরে বা জাহাজের উচ্চতার উপরে একটা অঙ্ক দেওয়া আছে, এটা ফর্মুলা বেসড। আর প্রতিধ্বনি ইকোর উপরে অঙ্ক দেওয়া আছে, এটাও ফর্মুলা বেসড, তোমরা এটা দেখতে পারো। নেক্সট হচ্ছে শ্রুতিগোচর শব্দ, শ্রবণোত্তর শব্দ। কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 মধ্যে হলে, সেকেন্ডে 20 থেকে 20,000 মানে কি 20 হার্জ, কম্পাঙ্ক তার হবে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যদি থাকে, তাহলে ওই কম্পনশীল বস্তু থেকে যে শব্দ উৎপন্ন হয় তা আমরা শুনতে পাই। এই শব্দকে শ্রুতিগোচর শব্দ বলে। 20 হার্জের নিচে বা 20,000 হার্জের উপরের শব্দগুলোকে আমরা শুনতে পাই না। 20 হার্জের নিচের শব্দকে আমরা শ্রবণোত্তর শব্দ বলি, আর 20,000 হার্জের উপরের বেশি শব্দকে, কম্পনশীল বস্তুকে আমরা শ্রবণোত্তর শব্দ বলি বা আল্ট্রাসনিক সাউন্ড। তো আল্ট্রাসনিক অলরেডি আমরা কথাটা শুনেছি, আল্ট্রাসোনোগ্রাফি। তো আল্ট্রাসোনোগ্রাফি, এই আল্ট্রাসনিক শ্রবণোত্তর তরঙ্গ ব্যবহার হয় মানুষের যখন হৃৎপিণ্ড, কিডনি, গোলব্লাডার এইগুলোতে কোনো কিছু অসুবিধা হয়, তাহলে ডক্টররা আল্ট্রাসোনোগ্রাফি করে চেক করতে বলে। সমুদ্রের গভীরতা মাপার জন্যে হয়। তিমি বাদুড় নিজের গতিপথ নিয়ন্ত্রণ করার জন্যে শ্রবণোত্তর শব্দের সাহায্য নেয়। আর সোনার রেডার আমরা অলরেডি দেখেছি। পার্ট 3 সেকেন্ড পয়েন্ট হচ্ছে শব্দের বৈশিষ্ট্য। শব্দের 3টি মৌলিক বৈশিষ্ট্য আছে: প্রাবল্য, লাউডনেস, তীক্ষ্ণতা, পিচ, গুণ বা জাতি, একে কোয়ালিটি বলে। লাউডনেস, প্রাবল্য কি? যে বৈশিষ্ট্যের জন্যে আমরা ক্ষীণ শব্দ থেকে জোরালো শব্দের পার্থক্য বুঝতে পারি তাকে বলা হয় প্রাবল্য। আমরা এটা তরঙ্গ দিয়ে বুঝতে পারি। কেন? প্রাবল্য হচ্ছে উৎসের কম্পনের বিস্তারের উপরে নির্ভর করবে। এবার আমরা তরঙ্গ দিয়ে বেশি ভালো করে বুঝতে পারবো। কেন? প্রাবল্য বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, বিস্তারের বর্গের সমানুপাতিক। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সফট নোট, ক্ষীণ শব্দ, আর এটা জোরেলা শব্দ, লাউড নোট। জোরেলাতে আমরা দেখতে পাচ্ছি এই তরঙ্গের বিস্তার দেখতে পাচ্ছি খুবই বেশি, আর এখানে ক্ষীণ শব্দের যে বিস্তার আছে তরঙ্গ খুবই কম। এটা খুবই কম, এটা খুবই বেশি। তাহলে বিস্তার বেশি হলে শব্দ আরও জোরেলা হবে। এটা আমরা এই তরঙ্গ থেকে বুঝতে পারছি। তারপর শব্দের প্রাবল্য নির্ভর করছে শনকের আকারের উপরে। আকার যত বড় হবে তত বেশি শব্দ শোনা যাবে, তত জোরে। শনক থেকে শ্রোতার দূরত্ব যত কম হবে ওদের মধ্যে, তত বেশি জোরেলা শব্দ শোনা যাবে। মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দের প্রাবল্য বেশি হবে। কাছাকাছি অন্য বস্তুর উপস্থিত থাকলেও বেশি আওয়াজ পাওয়া যাবে। আর নেক্সট আমরা তীক্ষ্ণতা, পিচ নিয়ে আলোচনা করব। এটা কম্পনের উপরে নির্ভরশীল। এখানে কি সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্যে একই প্রাবল্যের মোটা, গম্ভীর বা খাদের শব্দ থেকে সরু বা চড়া শব্দ পার্থক্য বোঝা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বলে। তাহলে একটা ছেলের গলা থেকে মেয়ের গলা আমরা পার্থক্য কী করে করতে পারি? মেয়ের গলার তীক্ষ্ণতা বেশি সরু গলা, আর ছেলের গলা শব্দ যেটা হচ্ছে মোটা, গম্ভীর। তো কম্পাঙ্ক বা পিচ সেটা মেয়ের গলার বেশি। আমরা এটা তরঙ্গ দিয়েও বুঝব। পিচ বেশি মানে কম্পাঙ্ক বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি একই সময়তে এখানে একটা তরঙ্গ প্রথম ছবিতে, আর এখানে দুটো তরঙ্গ ঢুকে আছে। তার মানে এর কম্পাঙ্ক 2, এর কম্পাঙ্ক 1।
তো কম্পাঙ্ক এক এফ মানে এফ এখানে 2f, এফ তার মানে কি কম্পাঙ্ক কম মানে এর পিচ তীক্ষ্ণতা কম, আর এর কম্পাঙ্ক বেশি 2f, তাহলে এটা হাই পিচ, এর তীক্ষ্ণতা বেশি, তাহলে কম্পাঙ্কের উপরে নির্ভরশীল হচ্ছে তীক্ষ্ণতা। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে গুণ বা জাতি বা কোয়ালিটি। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্যে আমরা একই রকম তীব্রতা ও সমান তীক্ষ্ণতার দুটি শব্দকে আলাদা বলে বুঝতে পারি তাকে শব্দের গুণ বা জাতি বলা। এটা ওই শব্দের তরঙ্গ রূপের উপর নির্ভর করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাঁশির তরঙ্গ আর একটা পিয়ানো তরঙ্গ, দুটো তরঙ্গ আলাদা দেখতে আছে, এদের ওয়েভ ফর্ম তরঙ্গ রূপ আলাদা আছে। হতে পারে এদের তীব্রতা একই রকম বা তীক্ষ্ণতা একই রকম, কিন্তু তরঙ্গরূপ আলাদা থাকলে বোঝা যাবে এটা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থেকে, আলাদা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে বেরিয়েছে। এটা আমরা আরও ভালো করে দেখতে পারবো। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এর লাউডনেস একই, মানে প্রাবল্য দুটোর একই আছে, বিস্তার একই যেহেতু, আর কম্পাঙ্ক একই, তার মানে কি তীক্ষ্ণতা একই দুটোর, কিন্তু এই দুটোর ওয়েভ ফর্ম দুটোর আলাদা, তার মানে কি গুণ বা জাতি আলাদা, তরঙ্গ রূপ আলাদা। এটা হচ্ছে সাইনুসয়েডাল, এটা হচ্ছে ত্রিভুজের মতন ট্রায়াঙ্গুলার। একই রকম আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েভ ফর্ম অফ টিউনিং ফর্ক, সুর শোলাকার, এটা হচ্ছে ওয়েভ ফর্ম তরঙ্গমুখ, আর এটা হচ্ছে একটা পিয়ানোর তরঙ্গমুখ। তো দুটি আলাদা রকম দেখতে, তাহলে এটা হচ্ছে বৈশিষ্ট্য, শব্দের বৈশিষ্ট্য গুণ বা জাতি, যেটা তরঙ্গমুখ দেখে বোঝা যাবে যেটা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থেকে বেরিয়েছে। পার্ট 3 নেক্সট টপিক হচ্ছে মানুষের কান এবং শব্দ শোনার কৌশল। মানুষের কর্ণের গঠনকে 3 ভাগে ভাগ করা আছে, বহিকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। বহিকর্ণে কি আছে? কর্ণছত্র, যেটাকে পিনাও বলা হয়, কর্ণকুহার, ইয়ার ক্যানেল, কর্ণপটি, ইয়ার মেমব্রেন। আর মধ্যকর্ণের মধ্যে কি আছে? মধ্যকর্ণের মধ্যে হচ্ছে 3টি অস্থি, মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস। এটা ক্ষুদ্র অস্থি পরস্পর শিকলের মতো বিন্যস্ত থাকে। তো ইনকাস, মেলিয়াস, স্ট্যাপিস এই ছোটো ছোটো যে কানের মধ্যে অস্থি আছে। আর মধ্যকর্ণে তার একটা জিনিস থাকে ইউস্টেশিয়ান নালী, এটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। কানের মধ্যে অন্তঃকর্ণতে থাকে একটি পেরিলিম তরল দিয়ে পূর্ণ লিকুইড থাকে একটি। অন্তঃকর্ণে ককলিয়া থাকে, যেটি দেখতে শামুকের খোলকের মতো পেঁচানো এক প্রকার অস্থিময় নালী বিশেষ। এর সঙ্গে অডিটরি স্নায়ু যুক্ত থাকে, যেটা আমাদের গুরু মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে। তো আমরা ছবিতে দেখতে পাবো এটা হচ্ছে কোকলিয়া, এটা অডিটরি স্নায়ু, এটা আমাদের ব্রেনের সঙ্গে যুক্ত, সিগন্যালটা ব্রেনে পৌঁছে দেয়। তো পুরো ব্যাপারটা এবার আমরা দেখব। তাহলে কানের মধ্যে শব্দের বিস্তার কৌশল। বহিরাগত শব্দ তরঙ্গ কর্ণক্ষেত্রে দ্বারা সংগৃহীত হয়, কর্ণকুহারে দ্বারা সংগৃহীত হয়, কর্ণকুহারে প্রবেশ করে এবং কর্ণপটিয়ে ধাক্কা দেয়। এখানে ধাক্কা দিয়ে এই মেমব্রেনটাকে ভাইব্রেট করায়, কম্পন করায়, ফলে কর্ণপটি কম্পিত হয়। এই কম্পন মধ্যকর্ণের অস্থিতের মাধ্যমে অন্তঃকর্ণে প্রবেশ করে। তাহলে এখানে ছোট ছোট ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস এর দ্বারা এটা ককলিয়াতে, অন্তঃকর্ণতে প্রবেশ করে। অন্তঃকর্ণে ককলিয়া অবস্থিত কোটি যন্ত্র শব্দ গ্রহণ করে অডিটরি স্নায়ুর মাধ্যমে এটা আমাদের গুরু মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পাঠায়, ফলে শব্দটি শুনতে পাই। পার্ট 3 লাস্ট টপিক হচ্ছে শব্দ দূষণ।
একটা মিউজিকের তরঙ্গ আর একটা নয়েজ তরঙ্গ দেখতে পাচ্ছি কি পার্থক্য আছে। এটা কত রিদমিক আছে, রিদম মেনটেন করে, এটা জিগজ্যাগ আছে, সেই জন্য এটা কানে লাগে, নয়েজ মিউজিকটা ভালো লাগে কানে। শব্দের তীব্রতার একক হচ্ছে বেল এবং ডেসিবেল। 1 বেল ইকুয়াল টু 10 ডেসিবেল। শব্দ তীব্রতা 65 ডেসিবেলের বা তার বেশি হলে তা শব্দ দূষণ ঘটায়। শব্দ দূষণের উৎস আমরা জানি লাউড স্পিকার, তারপরে জোর করে টিভি দেখা, এইগুলো, বাজির শব্দ, যানবাহন চলাচলের আওয়াজ, সাইরেনের শব্দ। শব্দ দূষণের জন্যে অনেক ক্ষতি হয়, স্বাস্থ্যের জন্যে অনেক ক্ষতি, ঘুমের ক্ষতি, ব্রেনের ক্ষতি, হৃৎপিণ্ডের ক্ষতি, এইগুলো পয়েন্টগুলো দেওয়া আছে। এবার নেক্সট, শব্দ দূষণ নিয়ন্ত্রণের সম্ভব উপায় আমরা জানি। আমরা অনেকগুলো নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনকে পালন করি, যদি মানুষকে সচেতন করি আর সবাই নিয়ম মেনে চলি, তাহলেই একমাত্র শব্দকে নিয়ন্ত্রণ করা যাবে। নলেজ ফরমেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনকে প্রেস করবে, যাতে নেক্সট ভিডিও আপলোড হলে তোমরা দেখতে পারবে আর কমেন্টসে গিয়ে নিজের কোশ্চেন কোয়ারিজও দিতে পারবে। থ্যাংক ইউ।